শুরু করছি। আর 5 কথা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 5টা বেজে গিয়েছে। 5টা কেন বলছি আমি, তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে ডেডলাইন দেওয়া ছিল, হাজিরার নোটিশ ছিল, 3বার সমন দেওয়া হয়েছে, কিন্তু তারপর 5টা বেজে গেছে। 5টা বেজে ঠিক 2 মিনিট এখন স্টুডিওর ঘড়ি বলছে, এবং সেই সময় আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। এবং আমরা কি দেখতে পাচ্ছি, 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে ইতিমধ্যেই টান টান উত্তেজনা। সেই উত্তেজনা তার কারণ সিআইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সেই বাড়ি লাগোয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে ঢুকতে আজকে দেখেছি আমরা বিশাল একটা বাহিনী সিআইডির, তারা সেখানে যান এবং তাদেরকে আটকানো হয়, তীব্র বাদানুবাদ হয়। সুভাষিস চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং কোষাধ্যক্ষ, তার সঙ্গে বাদানুবাদ হয় এবং তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কেউ এখানে নেই, তারা দিল্লিতে, এবং তাদেরও বর্তমানে সিআইডি আধিকারিককে ভেতরে ঢুকতে দেবে না। কিন্তু সার্চ ওয়ারেন্ট নিয়ে সিআইডির আধিকারিকরা তারা পৌঁছে যান, অর্থাৎ প্রাক্তন সাংসদ তিনি, এবং ডেডলাইন শেষ। এবার কি হবে অভিষেকের? সই জালিয়াতি মামলায় তৃতীয় নোটিশেরও ডেডলাইন একেবারেই শেষ। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এবার কি? দেখো, গতকাল সিআইডির তরফ থেকে আমরা যেটা দেখেছিলাম যে একেবারে বিকেল বেলাতেই গোয়েন্দারা তারা পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেই বাড়িতে গিয়ে তিনি না থাকলেও তার বাড়ির একজন কর্মী তার হাতে রীতিমতো নোটিশ ধরিয়ে দিয়ে আসা হয়েছিল, এবং সেই নোটিশে কিন্তু আজ বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে সিআইডির যে দপ্তর রয়েছে সেখানে গিয়ে এই সই জালিয়াতি মামলা, বিধানসভার যে সই জালিয়াতি তদন্ত, সেই তদন্তে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে তুমি যেটা বললে যে 5টা বেজে কিছু সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দেননি। কিন্তু হাজিরা না দিলেও তিনি নির্ধারিত যে সময় বিকেল 5টার যে সময় বা ডেডলাইন যেটা দেওয়া হয়েছিল সিআইডির তরফ থেকে, সেই নির্ধারিত সময়ের আগেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সিআইডির আধিকারিকদের কাছে বা অফিসিয়ালদের কাছে চিঠি দেওয়া হয়েছে, এবং সেই চিঠিতে তিনি কিন্তু আবারও সময় চেয়েছেন। এবং সেক্ষেত্রে তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন, কারণ গতকালও তিনি কলকাতার বাইরে ছিলেন, সেটাও তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন। এবং তারপরে যে নোটিশ দেওয়া হয় সেই নোটিশের পরিপ্রেক্ষিতে তাকে আজকে বিকেল 5টার মধ্যে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, এবং আজও তিনি কলকাতাতে নেই, কলকাতার বাইরে রয়েছেন। এবং কি তার পাশাপাশি তিনি আরও যেটা জানিয়েছেন যে এই মামলা সংক্রান্ত একটি বিষয় যেটা কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন রয়েছেন, আর সেই জায়গা থেকে তাকে সময় দেওয়া হোক, বা তিনি কিন্তু আবারও সময় চেয়েছেন। কারণ এর আগে আমরা যেটা দেখেছিলাম যে গত 1 তারিখে তাকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই যে হাজিরার দিন ছিল সেদিন তিনি হাজিরা দেননি, তার পরবর্তীতে তার বাড়িতে গিয়ে সিআইডির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, সেই সময় তিনি 15 দিনের সময় চেয়েছিলেন, কিন্তু সেই 15 দিনের সময় তাকে দেওয়া হয়নি। 8 তারিখ অর্থাৎ গতকাল বেলা 12টার মধ্যে বা 12টার সময় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু গতকালও তিনি সেই হাজিরা দেননি। এবং তারপরেই সিআইডির টিম তার বাড়িতে পৌঁছে যায়, কালীঘাটের বাড়িতে, এবং সেখানে গিয়ে বিকেলবেলাতে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে বিকেল 5টার মধ্যে আজকে তাকে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু সেই হাজিরাও তিনি এড়ালেন বলা যেতে পারে, বা সেই হাজিরাও কিন্তু তিনি দিলেন না। এবং হাজিরা না দিলেও তিনি নির্ধারিত সময়ের আগেই গোয়েন্দাদের সঙ্গে বা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তিনি চিঠি পাঠিয়ে যেটা জানিয়েছেন যে তিনি কলকাতার বাইরে রয়েছেন, সেই জায়গা থেকে তিনি হাজিরা দিতে পারছেন না। এবং আরও যে বিষয়টা যে এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, সেই জায়গা থেকে তাকে যাতে সময় দেওয়া হয়। অন্যদিকে সিআইডির টিম তারা কিন্তু ইতিমধ্যেই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে পৌঁছে গেছে তল্লাশির জন্য, সেখানে তল্লাশি অভিযান চলছে। এবং তুমি নিজেও জানো যে এই মামলাতে ইতিপূর্বে 3 জন বিধায়ক তাদের হাতের লেখার নমুনা সেটাও কিন্তু সংগ্রহ করেছে তদন্তকারীরা, অর্থাৎ এই সই জালিয়াতির নেপথ্যে কাদের ইনভলভমেন্ট রয়েছে সেটাই কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যে সমস্ত বিধায়কদের সই নেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু যেটা দাবি করছেন যে সিআইডি তাদেরকে রেজুলেশন বুক, যেখানে তাদের সইয়ের যে নমুনা দেখিয়েছে, সেই রেজুলেশন বুকে তাদের যে সই আছে সেখানে সেটা কিন্তু তাদের নিজেদের নয়। তাহলে সেই সই কে বা কারা করলো, কার নির্দেশে করলো, সেটাই কিন্তু এখন জানতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যে আরও বেশ কিছু বিধায়ক তাদেরও কিন্তু বয়ান তদন্তকারীরা নিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলতে চাইছেন, এবং সেই কারণেই কিন্তু তাকে বারংবার নোটিশ দেওয়া হচ্ছে। প্রশ্ন ওঠে যে সিআইডি আধিকারিকরা যারা এই মুহূর্তে কালীঘাটে রয়েছেন, তারা কি করবেন? কারণ তুমি যেটা বলছো যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সময় চেয়ে সিআইডিকে চিঠি লিখেছেন, তাহলে যে আধিকারিকরা ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন, ঢুকে গিয়েছেন, তারা ভেতরে সার্চ ওয়ারেন্ট নিয়ে রয়েছেন, তারা কি করবেন এবার? দিন ধরেই তো ওনাকে ডাকছে, নিশ্চয়ই উনি বুঝে নেবেন। অনেক দিন ধরেই তো ওনাকে ডাকছে, নিশ্চয়ই উনি বুঝে নেবেন।
এবার আরো একবার আপনাদেরকে নিয়ে যাব কালীঘাটের সেই বাড়িতে, 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। সেখানে এই মুহূর্তে সিআইডির আধিকারিকরা তারা রয়েছেন এবং সুজয় আমাদের অপর প্রতিনিধি, তিনি সেখানে রয়েছেন। সুজয়, এখন কি চলছে? দেখো, আমরা কিছু সময় আগেই দেখলাম তৃণমূলের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে প্রবেশ করলেন তদন্তকারী টিমের অফিসাররা। তারা প্রথমে আমার বাঁদিকে আমার সহকর্মী সুদেবকে বলবো, যেখানে সুভাষিস চক্রবর্তী বসে রয়েছেন, সেখানে যে একটি কার্যালয় সেখানে তারা যান, সেখানে সার্চ করেন, ভিডিওগ্রাফি করা হয়। 5-6 জনের অফিসারের টিম তারা সেখানে গিয়ে সার্চ করেন এবং ঠিক তার উল্টো দিকে ডান দিকেই অপর একটি কার্যালয় রয়েছে, সেখানে এই মুহূর্তে তারা রয়েছেন। যদিও আমরা লোকেশনের যে জায়গায় আমাদের ক্যামেরা রয়েছে সেখান থেকে আমরা সঠিক ঘরটা দেখাতে পাচ্ছি না। ঠিক যে পজিশনে আমার সহকর্মী সুদেব ফোকাস করেছে সেখানেই অপর একটি ঘর রয়েছে, যেখানে অপর একটি কার্যালয় রয়েছে তৃণমূলেরই। সেই কার্যালয়েও তল্লাশি চালানো হচ্ছে এবং ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার পাশাপাশি ঘটনার দিন, অর্থাৎ যেদিন সই সংগ্রহ করা হয়েছিল, যেদিন বৈঠক হয়েছিল, যে দুটো দিন, সেদিন কোন কোন পুলিশকর্মী এখানে ছিলেন তাদের যে রেজিস্টার বুক, সেই রেজিস্টার বুকেরও ছবি তোলেন তদন্তকারীরা। তার কারণ তদন্তের প্রয়োজনে সেই দিন যে অফিসার ছিলেন, সহকর্মী সুদেব ছবিটা দেখাবে, দেখো যে দ্বিতীয় ঘরে তল্লাশির পর এই মুহূর্তে একজন সিআইডির মহিলা অফিসার তিনি বাইরে বেরিয়ে এসেছেন। যেমনটা বলছিলাম যে পুলিশের রেজিস্টার বুক সেটাও তারা সংগ্রহ করেন। তার কারণ পুলিশকর্মী কারা কারা সেদিন সিকিউরিটিতে ছিলেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবেন যে তারা কাকে কাকে দেখেছেন, তারা কি কি দেখেছেন। সুপ্রিয় কিছুক্ষণ আগে বলছিল যখন এই তল্লাশি চলছে, যখন সিআইডির আধিকারিকরা কালীঘাটে পৌঁছেছেন, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা বাজার আগে আরো সময় চেয়ে একটা চিঠি সিআইডি কে দিয়েছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি তল্লাশি চলছে, তাই তো? একেবারে দেখো, তল্লাশিতে যে টিমটা এসছে সেটা সম্পূর্ণ আলাদা। সিআইডি অপর একটি টিম যারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে তারা বৈঠক করছেন। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সম্ভবত এই তৃতীয় নোটিশের পর আরও একটা নোটিশ বা সুযোগ দেওয়া হতে পারে, তারপর কোনো কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে, তেমনটাই আমরা সিআইডি সূত্র মারফত জানতে পারছি। সেই বৈঠকটাতে কি হয় শেষমেশ, এই টিমকেই কি নোটিশ তাকে দেওয়া হয় আজকেই, নাকি পরবর্তীতে তাকে অন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেই বিষয়গুলি তারা জানার চেষ্টা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, ইন্ডি জোটের বৈঠকে তিনি গিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে রয়েছেন। ফলে সেই দিল্লিতে বা কলকাতার বাইরে থাকার কথা বলে হাজিরা এড়ালেন। তিনি তৃতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তোমার কাছে ফিরবো, তার আগে আমি আরো একবার চলে যাব ক্যামাক স্ট্রিটে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানেও তো আধিকারিকরা রয়েছেন, সেখানেও এজেন্সির লোকজন রয়েছেন। সেখানে কি চলছে? সুচরিতা রয়েছেন সেখানে। হ্যাঁ দেখো মঞ্জিরা, তোমাকে দেখাতে চাইছি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ফোকাস করতে, যে এই বিল্ডিংয়েরই কিন্তু একদম টপ ফ্লোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, এবং সেখানে কিন্তু প্রায় দুটো গাড়িতে করে ভর্তি করে, মানে সব থেকে বড় টিম এসছে সিআইডি টিম, তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চলছে এরকমটাই আমরা জানতে পাচ্ছি। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এলাকাটা, সেই এলাকায় কিন্তু কলকাতা পুলিশ তারাও কিন্তু ঘিরে রেখেছে, এবং তার সাথে সাথে বেশ কিছু উৎসাহী মানুষ তারাও ভিড় করছে, এবং টিএমসির সঙ্গে যুক্ত এমন কিছু মানুষও কিন্তু তারা এসছেন। যদিও আমরা দেখতে পেলাম যে তারা চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সেখানে এই যে দেখতে পাচ্ছ যে একদম কোলাপসিবল গেট আটকে দিয়ে রাখা হয়েছে, সেখান থেকে কিন্তু একদমই কাউকে ওপরে উঠতে দেওয়া হচ্ছে না। এবং এখনো পর্যন্ত আমরা যে জানতে পাচ্ছি অফিসে লোক রয়েছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসে কিন্তু লোক রয়েছে, এবং সেই তাদের উপস্থিতিতেই কিন্তু সিআইডির অফিসাররা তারা রয়েছে, এবং তারা সেখানে তাদের খানা তল্লাশি চালাচ্ছে। মঞ্জিরা, সুচরিতা, একটু সামনের ছবিটা যদি তোমার পক্ষে দেখানো সম্ভব হয়, এবং এই যে আধিকারিকরা গেছেন এই ক্যামাক স্ট্রিটের অফিসে, তারা কি আসলে দেখতে চাইছেন, কোনটা খুঁজতে চাইছেন, সেটা কি জানতে পারলে? দেখো এখনো পর্যন্ত আমরা সূত্রমাফিক যেটা জানতে পাচ্ছি যে এখানে কিছু নথি, সেটাই তারা চেক করবেন, সেটা দেখতেই কিন্তু তারা এসছেন। এবং আরেকটা জিনিস আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একটু গেটের দিকে যদি একটুখানি, একদম বাইরের গেটের দিকে যদি একটু ফোকাস করা যায়, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসাহী মানুষ তারাও কিন্তু ভিড় করেছেন। কারণ এটা এমন একটা অফিস, এখানে কিন্তু বলা হতো প্রায় মাছিও বলতে দেওয়া হতো না। অর্থাৎ এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে কিন্তু কখনো কোনো জমায়েত হতেই দেওয়া হতো না, কারণ এখানে কিন্তু প্রচুর প্রাইভেট সিকিউরিটি থাকতো। যদিও সেই সমস্ত সিকিউরিটিদের কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এখানে যে কোলাপসিবল গেট আছে তার ভেতরে সিআইডি টিম রয়েছে, এখানে কলকাতা পুলিশের যে টিম তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং একদম যে উপরের বিল্ডিং সেখানে কিন্তু তল্লাশি চলছে। মঞ্জিরা, সুচরিতা, আমি আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। চারপাশে যা হচ্ছে তাতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা একটা প্রতিহিংসার খেলা চলছে।
যেভাবে ট্রিট করা হচ্ছে তার সোশ্যাল সম্মান বা স্ট্যাটাসটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ যেটা তার নামে লাগানো হচ্ছে সেটা সত্য না মিথ্যে সেটা তো কোর্ট বা পুলিশই তদন্ত হবে। আগে ধরার পরেই তারপর যেভাবে অন্য পক্ষের লোককে আগাম খবর দিয়ে জমা করিয়ে নানা স্লোগান, আজকের দিনে হাতে মোবাইল, কেউ ডিম মারছেন, কেউ মারছেন, তো এগুলো বোঝা যাচ্ছে এটা একটা সুন্দর পরিকল্পনা মাফিক একটা প্রতিহিংসার চিত্রনাট্য, যাতে আইনে কি হবে না হবে সেটা পরের কথা। তার আগে এতজন চলে যাও হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে, এতজন চলে যাও, একটা মহল আগে তৈরি করে দাও। এতক্ষণ কালীঘাটে আমাদের নজর ছিল, কিন্তু কালীঘাট থেকে একটু এগিয়ে নিউ আলিপুরের দিকে সুরুচি সংঘের দিকে আবার নজর রাখতে হচ্ছে আমাদের। তার কারণ সুরুচি সংঘের ক্লাবে এই মুহূর্তে পুলিশ তালা ভাঙলো। পুলিশ ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদের, এক্সক্লুসিভলি সেই ছবি সবার আগে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সুরুচি সংঘ ক্লাব, সেই ক্লাবে এই মুহূর্তে পুলিশ। ঠিক কি ঘটছে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, দেখো, সুরুচি সংঘের যে ক্লাব, সেই ক্লাবের চাবি পাওয়া যাচ্ছিল না। স্বরূপ বিশ্বাসকে সঙ্গে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেই চাবি কোনোভাবেই পায়নি কলকাতা পুলিশ। নিউ আলিপুর থানা তদন্তকারী আধিকারিকরা তারা এসেছিল, পায়নি। সেই জন্য তারা এই মুহূর্তে একজন চাবি সারাইয়ে ব্যক্তিকে আনা হয়েছে, যিনি সেই চাবি খুলবেন এবং তারপর পুলিশ ভেতরে প্রবেশ করতে পারবে। প্রসঙ্গত তোমায় বলে রাখি, স্বরূপ বিশ্বাসকে নিয়ে যে ক্লাব প্রাঙ্গণ যেটা রয়েছে, যেখানে দুর্গাপুজো হয়, সেখানেও গেছিল। সেখানেও কিন্তু বেশ কিছু ঘর রয়েছে যার চাবি পাওয়া যাচ্ছিল না, সেখানেও কিন্তু চাবি সারাইয়ে যে ব্যক্তি তার সাহায্য নেওয়া হয়েছে। বর্তমানে যে ক্লাব, সেই ক্লাবেও কিন্তু সেই ব্যক্তি সাহায্য নেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দুজন কিন্তু সেই কাজে হাত লাগিয়েছে এবং যে একেবারে চাবি, যেই একেবারেই আমি চিত্র সাংবাদিক পিকুকে বলবো তোমাকে একবার দেখানোর জন্য, যে দেখো এইরকম লেখাই রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে লেখাই রয়েছে, এবং এইটাই হলো মেন ক্লাব, এবং এইখানেই যে চাবি সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। এবং সেই জায়গা দিয়ে কিন্তু স্বরূপ বিশ্বাসের কাছে কিন্তু চাওয়া হলেও তিনি কিন্তু একেবারে কোনোভাবেই পুলিশকে সাহায্য করতে পারেননি। অর্থাৎ স্বাভাবিকভাবেই এখন বড় প্রশ্ন, এই চাবি তাহলে গেল কোথায়? আর এই চাবি পাওয়া যায়নি বলেই কিন্তু পুলিশ ইতিমধ্যেই চাবি সারাইয়ার এক ব্যক্তিকে এনেছেন, যিনি কিন্তু সেই যে চাবি তৈরি করার কাজ করছেন। দর্শকদের দুটো ছবি দেখাচ্ছি, একদিকে কালীঘাট, আরেকদিকে সুরুচি সংঘ। কালীঘাটে আপনারা জানেন যে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে আজকে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন এবং সেখানেও তল্লাশি, এবং সেখানে এই মুহূর্তে মদন মিত্র পৌঁছেছেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম এবং সেখানে কুণাল ঘোষ পৌঁছেছেন, মদন মিত্র পৌঁছেছেন। এই মুহূর্তে কি ছবি? সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো মঞ্জিরা, এই মুহূর্তে যে ঘরে তল্লাশি চলছে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন। তদন্ত চলার মাঝখানে, তল্লাশি চলার মাঝখানে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। যদিও যে ঘরে তল্লাশি চালানো হচ্ছে সেখানে তাকে প্রবেশ অধিকার দেওয়া হবে না, তার কারণ তদন্ত বা তল্লাশি চলার মাঝখানে, কোনো এজেন্সির তদন্তর মাঝখানে সেখানে প্রবেশ করা যায় না। বাইরে আমরা দেখলাম প্রথমে কুণাল ঘোষ এলেন, তারপরে মদন মিত্র এলেন, এবং এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে প্রবেশ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে তিনি সেখানে প্রবেশ করেছেন, তেমনটাই আমরা জানতে পারছি। দলের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে তিনি আইনজীবী পরিচয় নিয়ে রয়েছেন। তার কারণ মদন মিত্র বা কুণাল ঘোষ তারা কেউ আইনজীবী নন, তারা প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যালাউ করা হলো, অনুমতি দেওয়া হলো তিনি আইনজীবী বলে। এবং সেখানে পৌঁছে আমরা দেখতে পাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিআইডি অফিসার যারা রয়েছেন, স্পেশাল ইনভেস্টিগেটিং টিমের যারা সদস্য, তাদের সঙ্গে কথা বলছেন যে তারা কেন এসছেন, কোন তদন্তে এসছেন, এবং কি তারা দেখতে চান, কি সার্চ করলেন, কোথায় সার্চ করলেন, তাদের কাছে সার্চ ওয়ারেন্ট বা যে কোনো এই ধরনের তদন্তের ক্ষেত্রে প্রয়োজনীয় যে সমস্ত নথি সেগুলো রয়েছে কিনা সেগুলোই যাচাই করে দেখার চেষ্টা করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সংসদ, তিনি এখানে সাংসদ এসে পৌঁছেছেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই রয়েছেন দিল্লিতে। কার্যত এই মুহূর্তে যে প্রেমাইসিসে তল্লাশি চলছে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে, সেই কেন্দ্রীয় কার্যালয়ের এই মুহূর্তে অভিভাবক হিসেবে বলা চলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তারা। ভেতরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে দেবে টিভি9 বাংলা।